স্বামী বিবেকানন্দ, ঘনীভূত ভালোবাসা। মনে হয় যেন ভালোবাসা মানুষের রূপ ধারণ করে এসেছে। সেই স্বামীজির জীবনের প্রথম অংশটুকু না জানলে স্বামীজিকে পরিপূর্ণভাবে জানা হবে না। কারোর ভেতরে যদি ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, তাহলে প্রেমে সাড়া দেওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমার তো মনে হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে স্বামীজি ভালোবেসে ফেলেছিলেন। সেইখান থেকে শুরু হয়েছিল ভালোবাসার পরম্পরা। সেটা কেমন করে? একদম প্রথমের সেই কথা অনেকেই জানেন। আজকে অন্য একজনের চোখ দিয়ে আমরা সেই ঘটনাগুলোকে দেখব। গিরিশ ঘোষ, যিনি এই দুজনকেই খুব কাছ থেকে দেখেছিলেন। গিরিশ ঘোষ বলছেন, স্বামীজির সঙ্গে ঠাকুরের যে প্রথম দেখা, সেটা স্বামীজির কাছ থেকে তিনি যেমন জেনেছেন তেমনটি তিনি আমাদের জানাচ্ছেন। দক্ষিণেশ্বরের ওই ঘরে, ঠাকুরের ঘরে, সেই মহাজাগতিক ঘটনাটি ঘটেছিল, প্রথম দেখার ঘটনাটি ঘটেছিল স্বামীজির নিজের এক দাদা রামচন্দ্র দত্তের জন্য। রামচন্দ্র দত্ত স্বামীজিকে সেই সময় বলেছিলেন, বিলে কি ওদিক ওদিক ব্রাহ্ম সমাজে ঘুরে বেড়াস, যদি ধর্মকর্ম করবার ইচ্ছা থাকে দক্ষিণেশ্বরে চল, এদিক ওদিক ঘুরে বেড়ালে কিছু হবে না। গেলেন স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেবের কাছে। পরবর্তীকালে স্বামীজি নিজেই বলেছিলেন, স্বামীজিকে দেখবা মাত্র ঠাকুর তাকে নিয়ে পশ্চিম দিকের চাতালে নিয়ে গেছিলেন আর বলতে শুরু করলেন, তোর অপেক্ষায় রহিয়াছি, তুই আসিতে এত দেরি করিলি? গৃহী লোকের সহিত কথা কহিয়া আমার ওষ্ঠ দগ্ধ হইতেছে, এখন তোর সহিত আলাপ করিয়া জুড়াইব। বিবেকানন্দ বলিতেন, আমি ভাবিতে লাগিলাম, এ কি উন্মাদ! রামদাদা আমায় কার নিকট আনিল? বুদ্ধি উন্মাদ বলিতেছে, কিন্তু প্রাণ আকৃষ্ট। অদ্ভুত খ্যাপা, অদ্ভুত তাহার আকর্ষণ, অদ্ভুত তাহার প্রেম। এইটি এখানে লক্ষ্য করবার মতো। অদ্ভুত তাহার প্রেম, স্বামীজি বলছেন। খ্যাপাও ভাবিলাম, আবার মুগ্ধও হইলাম। সে এক অপূর্ব অবস্থা। বিবেকানন্দ যখন বাড়ি ফিরিলেন, পরমহংসদেব তাহাকে আসিবার নিমিত্ত পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিলেন। বাড়ি আসিয়া বিবেকানন্দ ওই খ্যাপার কথাই ভাবেন। এ কি, এইরূপ তিনি কখনো দেখেন নাই, কিছুই বুঝিতে পারেন না, অথচ আকৃষ্ট। পরবর্তীকালে তিনি জানতে পারলেন, স্বামী বিবেকানন্দ যখন জানতে পারলেন যে রামকৃষ্ণদেব কামিনী কাঞ্চন ত্যাগী, তখন তার মধ্যে অভূতপূর্ব ভালোবাসা এবং শ্রদ্ধার সৃষ্টি হলো। শুরু হলো যাতায়াত। আমরা স্বামীজির জীবনের ঘটনা থেকে জানি, ছোটোবেলায় স্বামীজি রামচন্দ্রের পুজো করতেন, কিন্তু যখন জেনেছিলেন যে রামচন্দ্র সীতাকে বিয়ে করে বিবাহিত জীবনযাপন করেছিলেন, তখন তিনি সেই মূর্তি ভেঙে ফেলেন এবং তারপর থেকে তিনি শ্মশানবাসী শিবের ভক্ত হয়ে ওঠেন। মানে ত্যাগ ব্যাপারটা স্বামীজির মধ্যে প্রথম থেকেই ভীষণভাবে ছিল। তারপর যখন তিনি জানতে পারলেন যে শ্রীরামকৃষ্ণদেব ত্যাগী, তখনই তিনি তাকে ভালোবেসে ফেললেন। তিনি ভাবতে লাগলেন, কামিনী কাঞ্চন ত্যাগী পুরুষ কখনোই সামান্য ব্যক্তি নন। তার সঙ্গে মতের বিরোধ হতে পারে, কিন্তু এই উচ্চ ত্যাগের আদর্শ আর কোথাও নেই। এইখানে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, যেটা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অনেকেই জানেন, তবুও আমি বলবো। গুরুর প্রেমে বিবেকানন্দ আত্মহারা হয়ে গেলেন। এই অবস্থায় দক্ষিণেশ্বরে যাতায়াত করেন। একদা পরমহংসদেব উপদেশ প্রদান করিতেছেন। উপদেশের প্রতি বিবেকানন্দের লক্ষ্য নাই। পরমহংসদেব ডাকিলেন, বলিলেন, শোন না, কথা শোন না। বিবেকানন্দ উত্তর করিলেন, কথা শুনিতে আসি নাই,
পরমহংসদেব জিজ্ঞাসা করিলেন, তবে কি করিতে আসিস? বিবেকানন্দ উত্তর দিলেন, তোমাকে ভালোবাসি, তাই দেখতে আসি। ত্রস্ত পরমহংসদেব উঠিয়া বিবেকানন্দকে আলিঙ্গন করিলেন। উভয়ে আলিঙ্গন পাশে বদ্ধ হইয়া অনেকক্ষণ স্থির রহিলেন। ভালোবাসায় আবদ্ধ হলেন দুটি মহাপ্রাণ। এক পাত্র থেকে ভালোবাসা, প্রেম ধারা আরেক পাত্রে ঢালা হলো। সেই পাত্র থেকে পরবর্তীকালে সেই প্রেম ছড়িয়ে পড়বে সারা ভারতবর্ষে, এমনকি পৃথিবীর মানুষদের জন্য। বিবেকানন্দ হয়ে উঠবেন লাভ পার্সনিফাইড বা কনডেন্সড লাভ। বিবেকানন্দ হয়ে উঠবেন ঘনীভূত ভালোবাসা। কিন্তু তার শুরুটা দক্ষিণেশ্বরের ওই ঘরে। তার ভেতরে সেই প্রবাহ, প্রেম প্রবাহ আজন্ম ছিল বলেই তার সঙ্গে ঠাকুরের গাঁটবন্ধন সম্ভব হয়েছিল। এরপরে যুক্তিবাদী স্বামীজির আরেকটি কথা আমরা জানব। স্বামীজি ঠাকুরকে বলতেন, ও তোমার মাথার ব্যারাম। দেব দৃষ্টিতে পরমহংস যা দর্শন করেন সেটাকে তার্কিক বিবেকানন্দ বলতেন, ও তোমার মস্তিষ্কের ভ্রম, অন্ধবিশ্বাসে তুমি সাকার মূর্তি মানো। বিবেকানন্দ বলতেন, এই রূপে তো তর্ক বিতর্ক করি। একদিন পরমহংসদেব জিজ্ঞাসা করিলেন, ভালো, তুই অন্ধের বিশ্বাস কাকে বলিস? পরমহংসদেব অন্ধবিশ্বাসকে অন্ধের বিশ্বাস বলতেন। মানে এখানে বোঝাতে চাইছেন ঠাকুর যে অন্ধবিশ্বাস কথাটার মানে তো বিশ্বাস অন্ধই হবে, চোখ খুলে বিশ্বাস তো হয় না। বিশ্বাস মানেই তো আমি অন্ধভাবেই বিশ্বাস করছি। গদগদ হইয়া বিবেকানন্দ বলিতেন, সেই দিন বিষম দায়ে ঠেকিলাম। বলিতেন, অন্ধবিশ্বাস বুঝাইবার চেষ্টা করা দূরে থাক, আমি স্বয়ং অন্ধবিশ্বাস কাহাকে বলে যত বুঝিবার চেষ্টা করি ততই দেখি একটি অর্থহীন কথা ব্যবহার করি মাত্র। অন্ধবিশ্বাসের লক্ষণ যতই দেবার চেষ্টা করি সব লক্ষণই অযৌক্তিক হয়। বিদ্যা বুদ্ধি যত ছিল সব নাড়াচাড়া করিতে লাগিলাম, অন্ধবিশ্বাসের লক্ষণ আর হয় না। এইরূপে শিক্ষিত বিবেকানন্দ অশিক্ষিত খ্যাপার নিকট আপনাকে পরাজিত জ্ঞান করিতে লাগিলেন। প্রেম প্রবাহ এক পাত্র থেকে আরেক পাত্রে প্রবাহিত হল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে স্বামী বিবেকানন্দের আধারে প্রেম প্রবাহ প্রবাহিত হল। এইখানে গিরিশ ঘোষ বলছেন, অনেকে মনে করেন পরমহংসদেবের ভাবের সহিত বিবেকানন্দের ভাবের পার্থক্য সম্পূর্ণ ভ্রম। এইমাত্র প্রভেদ যে পরমহংসদেবের মহাজ্ঞান সাধারণের চক্ষে মহাভক্তি আবরণে আবরিত ছিল, আর বিবেকানন্দের ভক্তি জ্ঞান আবরণে আবরিত ছিল। উভয়ের ভাব একই, কার্য ভিন্ন। স্বামীজিকে যারা জ্ঞানী মনে করেন, গিরিশ ঘোষ বলছেন, কিন্তু যদি কেহ ভাগ্যক্রমে তাহাকে গান করিতে শুনিয়া থাকেন, তাহার চক্ষে প্রেমাশ্রু দেখিয়া থাকেন, কণ্ঠ রোধ হইয়া গদগদ ভক্তি বিভোর সেই মহাপুরুষের দর্শন করিয়া থাকেন, তিনি হৃদয়ে অনুভব করিবেন জ্ঞান ও ভক্তির পার্থক্য লোকে অজ্ঞানতা বশত করিয়া থাকে। জ্ঞান ও ভক্তি এক, জ্ঞান বিবেকানন্দ, ভক্তি পরমহংস অভেদ। গিরিশ ঘোষ সেই স্বর্গীয় দৃশ্য নিশ্চয়ই নিজের চোখে দেখেছিলেন। প্রেমী বিবেকানন্দের গান তিনি শুনেছিলেন, তার চোখ থেকে অশ্রুধারার বয়ে যাওয়া দেখেছিলেন, আর দেখেছিলেন স্বামীজির হৃদয়ের প্রজ্বলিত প্রেম। পরবর্তীকালে স্বামীজি কোথাও একটা বলছেন না হরিভাইকে, হরিভাই তোমাদের তথাকথিত ধর্মের আমি কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয় ভীষণ বেড়ে গেছে,
আমি সবার দুঃখ আমার হৃদয়ে অনুভব করতে পারছি। সেই স্বামীজি একা ঘরে ভারতবর্ষের দুঃখ কষ্ট অনুভব করে মেঝেতে লুটিয়ে কেঁদেছেন, একলা একলা গুনগুন করে কাঁদতে কাঁদতে বলেছেন, ঘায়াল কি দুঃখ ঘায়াল জানে, और না জানে কই, দর্দ না জানে কই। সেই স্বামীজি সব মানুষের দুঃখ যন্ত্রণা দূর করবার ভার নিয়েছিলেন। তাকে জ্ঞানী কি করে বলি? তার ভালোবাসার প্রবাহ ভারতবর্ষের মাটিতে জন্মেছি বলে আমার মতো ক্ষুদ্র প্রাণও তো অনুভব করে। শুধু ভালোবাসা দিয়েই তো মানুষকে আপন করা যায়। আজকে যে যোদ্ধা বাহিনী সারা পৃথিবী দাপিয়ে সেবা কাজ করে বেড়াচ্ছে, জ্ঞানের আলো দিয়ে বেড়াচ্ছে, সে তো সেই তারই প্রবর্তিত। বাইরে জ্ঞানের মোড়ক, কাঠিন্যের মোড়ক না থাকলে প্রেম নামের সেই প্রবাহ অক্ষুণ্ণ থাকতো না হয়তো এত বছর পরেও। তাই আপাত কঠিনতার মোড়কে পরম প্রেমিক সেই স্বামী বিবেকানন্দের প্রকৃত পরিচয়, প্রকৃত ভাবটুকু যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি। স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম পর্ব 6 আজ এই পর্যন্তই। নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে। নমস্কার।